স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। একসময় জাতীয় দলে ছিল বাঁহাতি স্পিনারদের আধিপত্য। সাকিব যাওয়ার পর টেস্টে আছেন তাইজুল, ওডিআইতে দাঁড়াতেই পারছে না কেউ। সেই দুর্বলতা কাটাতে পাইপলাইনের বাঁহাতি স্পিনারদের আরও পোক্ত করার মিশন নিয়ে বিসিবিতে নতুন দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ রফিক। স্পেশালিস্ট এই স্পিন কোচ বলছেন, নয়া রোলে দেশের জন্য কিছু করতে পারাটা হবে আনন্দের। রফিকের ভাবনা জেনেছেন সাইফুল রূপক। মালয়েশিয়াতে আপনারা 97-তে এই ট্রফিটা জেতার ফলেই কিন্তু আপনারা বিশ্বকাপে খেলেছেন প্রথমবার মতো। অনেক স্মৃতি তো মনে পড়ে আপনাদের এই সতীর্থদের সাথে। দেখেন, এটা স্মৃতি তো অবশ্যই থাকে, কারণ এইটা আমি মনে করি সবথেকে বড় স্মৃতি বাংলাদেশের হিস্ট্রি। এখানে 2008 সালে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়েছেন। 18টা বসন্ত শেষে, অপেক্ষা শেষে, অবশেষে আবার ভিন্ন রোলে, অর্থাৎ ক্রিকেটার মোহাম্মদ রফিক থেকে এখন ন্যাশনাল টিমে বিসিবির হয়ে কাজ করবেন। বিশেষজ্ঞ স্পিন কোচ মোহাম্মদ রফিক নতুন দায়িত্ব পাচ্ছেন, মানে কতটা আসলে এক্সাইটমেন্ট কাজ করছে? অবশ্যই, কারণ দেখা যাচ্ছে এটা আমার জন্য হিস্ট্রি। আমি এখন নতুন করে আরম্ভ করব, বিসিবির সাথে কাজ করব, বিসিবি যে ডিপার্টমেন্টের দরকার পড়বে সেই ডিপার্টমেন্টে কাজ করবো। আমার কোনো চয়েস থাকবে না। আপনি তো এক ধরনের বোলিং করতেন, সেটা আরও প্রায় 20 বছর আগে। আধুনিক ক্রিকেটে আপনি আসলে কোচ হিসেবে কোন কোন ভ্যারিয়েশনগুলো শিখেছেন, যেগুলো আপনার বাচ্চাদেরকে বা যারা পাইপলাইনের ক্রিকেটার আছে, ন্যাশনাল টিমের ক্রিকেটারও হয়তো আপনার ক্লাসে আসবে, কি কি শেখাতে পারবেন? একটা খুবই ভালো একটা কঠিন প্রশ্ন করেছেন, যেটা এখনকার মানুষের প্রশ্ন করে না। দেখেন, আমি আগে খেলেছি কি টেস্ট ম্যাচ খেলেছি, আগে খেলেছি কি আপনি ওডিআই খেলেছি, এখন টোয়েন্টি খেলাটা এরকম একটা খেলা। এখানে কিন্তু দেখা যায় যে বলেতে রানের সংখ্যাটা বেশি থাকে। এখানে কিন্তু আপনি পুরো ভেরিয়েশন করতে পারবেন না। এখানে ভেরিয়েশনটা একটাই হবে, আপনি ডট বলের সংখ্যাটা কীভাবে করবেন, বাট ওখানে কিন্তু অনেক কিছু ভেরিয়েশন করতে পারবেন। তাই আমি মনে করি টোয়েন্টি খেলাটা এরকমভাবে আসে, এখানে কোনো আপনি শিকার কোনো শেষ করতে পারবেন না। তো যখন আমি কাজ করবো, দিন 3টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবো, যখন যেই বাচ্চা যেইভাবে যেই টুর্নামেন্টে খেলবে বা ওখানে কোন ক্যাটাগরি টুর্নামেন্ট খেলতেছে, তখন ওকে ওইভাবে প্রিপারেশনটা দিব। মোহাম্মদ রফিককে বলে যে কলিজা বড়ওয়ালা ক্রিকেটার, মানে জান দিয়ে খেলেন, যেখানে খেলেন 50-এর আশপাশে বয়স, কিন্তু এখনও যদি খেলেন স্বাধীনতা দিবস, বিজয় দিবসে, আপনার সাথে কেউ পেরে ওঠে না। এই মেন্টালিটি নিশ্চয়ই ইয়াং ক্রিকেটার, পাইপলাইনের বা ন্যাশনাল টিম ক্রিকেটারদের শুধু তো শেখাবেন না, শেখানোর জায়গাও খুব বেশি নাই যারা ন্যাশনাল টিমে খেলে, কিন্তু এই যে মাইন্ডসেট, তাদেরকে আসলে আরও শক্তপোক্ত করা, হার্টটা বড় করে তোলা, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি বার্তা দিবেন। ক্রিকেটটা আপনার নিজে মাইন্ড সেট করতে হবে। আপনি বয়সের দিক দিয়ে দেখলে হবে না। আপনি যখন মাঠের নামে, তখন কিন্তু আপনি 20 বছর ছেলের সাথে আপনি 50 বছরের কম্পিটিশন চলছে। ওখানে কিন্তু একটা কম্পিটিশন, যে ক্রিকেটই খেলেন আপনি, ওখানে কিন্তু একটা কম্পিটিশন, একজন হারবে একজন জিতবে। বাট এই প্রিপারেশনটা আপনি সবসময় থাকতে হবে। যখন আমি মাঠে নামি, আমার বয়স হয়েছে, আমি পিছনে কি আছি না, আমি একটা ক্রিকেট প্লেয়ার, আমি ক্রিকেট খেলতে নামছি, আমার দিমাগটা কিন্তু ওখানে কাজ করে। হোয়াইট বলে আপনার স্পিনটা দুর্দান্ত ছিল। সাকিবের পরে আসলে হোয়াইট বলে কিন্তু সেভাবে লেফট আর্ম স্পিনার আমরা দেখছি না। কোন ধরনের ছেলেরা আসে আমার আন্ডারে, আমি ওটা আগে দেখলে তখন বুঝতে পারবো যে হ্যাঁ, এরা কি চাচ্ছে বা একে কি শিক্ষাটা দিব। তো এখন যে কাজে জয়েন করি, তখন আমি দেখতে পারবো বাচ্চাদের যদি অত শিক্ষাটা দিতে পারি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা আরও ডেভেলপের দিকে যাবে। থ্যাংক ইউ। মোহাম্মদ রফিক একসময় শুধু বোলিং দিয়ে নয়, ব্যাটিং দিয়ে, পিঞ্চ হিটিং দিয়েও বাংলাদেশের অনেক জয়ে অবদান রেখেছেন এবং দর্শকদের মন জয় করেছেন। এখন তিনি কোচিং দিয়ে ক্রিকেটারদের মন জয় করবেন, দর্শকদের মন জয় করবেন এবং বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় জায়গায় নিয়ে যাবেন, সেই প্রত্যাশা সবার। সাইফুল রূপক, 71। মার্লিন যেন শেনওয়ার্ন, ইংল্যান্ড থেকে মিরপুরে এসেছে নয়া স্পিন বোলিং মেশিন। 15 লাখ টাকার এই মেশিনটাই এতদিন আনতে পারেনি 1400 কোটি টাকার বিসিবি। কি সুবিধা আছে এই মেশিনে জানিয়েছেন ক্রিক অপসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। অফ স্পিন করতে হয় তো এটা দিয়ে আমরা স্পিন বাড়াই, যদি লেগ স্পিন করতে হয় তাহলে এটা দিয়ে স্পিন বাড়াই। ফায়ার একটা বাটন আছে, এই ফায়ার বাটনটা দিলে বলটা চলে যায়। মার্লিন মিরপুরের হোম অফ ক্রিকেটের নতুন অতিথি। স্পিন বোলিং মেশিন যেটা ইংল্যান্ড থেকে আনা হয়েছে। আপনি যদি শেন ওয়ার্নের মতো বল খেলতে চান, শেন ওয়ার্ন হয়তো বা এই পৃথিবীতে আর নেই, বাট তার মতো বলটা যদি আপনি খেলতে চান, সেটা খেলা সম্ভব। মুরলীধরনের মতো বলও খেলা সম্ভব, অনেক স্পিনারদের খেলা সম্ভব এই বোলিং মেশিনটার মাধ্যমে, এবং সেটাই বিসিবি নিয়ে এসেছে। অনেক দিন ধরে আসলে এই মেশিনটার চাহিদা ছিল ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবার, অবশেষে সেটা এসেছে। আমার সঙ্গে আছেন ক্রিক অপসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। নাফিস ভাই, দিন শেষে হ্যাপি তো এরকম একটা মেশিন আসলো এবং এটা অনেক বেশি চাহিদা ছিল আসলে সব? আমাদের টিম ম্যানেজমেন্ট এবং রিসেন্টলি প্লেয়ারদের একটা চাহিদা ছিল। এই মেশিনটা মূলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ওই কন্ডিশনের জন্য, কারণ ওদের ওইখানে হয়তো স্পিনার আছে কিন্তু স্পিনিং ওই কন্ডিশনটা তৈরি করা যায় না। বাট যারা ইংলিশ বা ইংল্যান্ড তারা হয়তো বা
শেন ওয়ার্নকে সামলানোর জন্যই এই মেশিনটার উদ্ভাবন করেছিলেন। যে স্পিন বোলিং মেশিনটা উদ্ভাবন করা হয়েছিল স্পিনারকে কিভাবে আরও বেটার সামলানো যায় সেজন্যই। বাট এই স্পিন বোলিং মেশিনটার একটা সুবিধা যেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার শট আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন, এখন একজন মানুষ যখন বোলিং করবে বা একজন মানুষ যখন থ্রো করবে, হয়তো কনসিস্টেন্টলি 1-1.5 ঘন্টা একই জায়গায় বল করাটা ডিফিকাল্ট। সেই সমস্যাটা এই স্পিনিং বোলিং মেশিনটা সমাধান করবে। আমরা দেখেছি নতুন ভাবে আসলে অনেক ব্যাটাররা একটু খাবি খাচ্ছেন, একটু যদি দেখাতেন নাফিস ভাই যে কিভাবে এটা আসলে ফাংশন করে। ফাংশন আমরা নর্মালি যে বোলিং মেশিনগুলো দেখি সেইখানে বোলিং মেশিনের চাকাটা সাইড ওয়াইজ ঘোরে, এই বোলিং মেশিনের চাকাটা উপর নিচে ঘোরে এবং এখানে দেখা যাচ্ছে যে বল দেওয়ার জায়গা আছে। সো এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে, হ্যাঁ কন্ট্রোল প্যানেল আছে। এখানে খুব সিম্পল পেস এবং কোন দিকে টার্ন করবে সেটা দেখানো যায়। এইটা রাইট যদি অফ স্পিন করতে হয় তো এটা দিয়ে আমরা স্পিন বাড়াই, যদি লেগ স্পিন করতে হয় তাহলে এটা দিয়ে স্পিন বাড়াই। তো এটা যেটা করতে হয়, বল যখন ওখানে চলে আসে অটোমেটিক ফিডারে ফায়ার একটা বাটন আছে, এই ফায়ার বাটনটা দিলে বলটা চলে যায়। আর এখানে একটা বাটন আছে লেজার, এটা দিয়ে আসলে বলের পিচের কোথায় পিচ করবে, সামনে পিচ করবে না পিচ করবে, লেজার একটা এখানে অনেক ব্রাইট তো দেখা যাবে না, কিন্তু লেজার দিলে ওইটা দেখা যায় যে কোন জায়গায়, ওইটা দিয়ে আমরা কোথায় বল পিচ করবে সেটা আমরা সেট করি। তারপরে অটোমেটিক ভাবেও ফিট করা যায়, ম্যানুয়ালিও ফিট করা যায়। নর্মালি আমরা ম্যানুয়াল করছি, বাট কোনো একটা ব্যাটসম্যান যদি একা প্র্যাকটিস করতে চায়, এখানে অনেকগুলো বল রাখার জায়গা আছে, প্রায় 20-30টার মতো বল রাখা যায়। একটা টাইমার সেট করে অটোমেটিকলি ফিট করা যায়। কত ডিগ্রি পর্যন্ত আসলে বলকে টার্ন করানো সম্ভব এটার মাধ্যমে, বা কি টাইপের বোলিং করানো সম্ভব আসলে? নরমালি আমরা যদি স্পিনের কথা চিন্তা করি, স্পিন দুই ধরনের হয়। একটা হচ্ছে কি বল বাঁ পাশ থেকে ডান পাশে যায়, অথবা একটা ডান পাশ থেকে বাঁ পাশে আসে। রাইটের জন্য অফ স্পিন, লেফটির জন্য চায়না, লেফটি বোলার হলে চায়নাম্যান। রাইটের জন্য লেগ স্পিন, লেফটির জন্য এটা আবার লেফট আর্ম স্পিন। সো সব ধরনের স্পিনই এটা কাভার করা যায়, স্ট্রেট বলও করা যায়। সো তিনটা যে স্পিন হয় ক্রিকেটে, সেটা হচ্ছে গিয়ে লেফট টু রাইট, রাইট টু লেফট এবং স্ট্রেট, তিন ধরনের বল করা যায়। পাশাপাশি আপনি যদি জোরের উপর স্পিন খেলতে চান, পেস বাড়ানো যায়। আপনি যদি স্লোয়ার উপর স্পিন খেলতে চান, স্লো করা যায়। সো সব ধরনের বলই এটা সেট করা যায়। যে মেশিনটা আমরা দেখছিলাম, এই মেশিনটার আবদার বা চাহিদাটা অনেক দিন ধরে ছিল, ফাইনালি সেটা মিরপুরে এসে পৌঁছেছে এবং আমরা দেখছি নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটাররা সেটা নিয়ে অনুশীলন করছেন। স্পিন বোলিংটাকে বেশ ভালোভাবেই রপ্ত করতে পারবেন এই স্পিন বোলিং মেশিন মার্লিনের মাধ্যমে। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে ব্যাটিংয়ের গতি বাড়াতেই দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ছেড়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেট। তার ফলও মিলেছে খুব দ্রুত। ওয়ানডেতে দুর্দান্ত তো করছেনই, সেই সাথে আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ঝড় তুলছেন নিয়মিত। কোহলির এই বদলে যাওয়ার ব্যাখ্যা করেছেন ক্রিকেটের প্রফেসর খ্যাত রবিচন্দ্র আশ্বিন। রিপোর্টে বিস্তারিত। কিংবদন্তিদের আবির্ভাব বলে কয়ে হয় না, গল্পগুলো ওরা লেখে একটু একটু করে, সব পাতা এক করলেই তৈরি হয় ইতিহাস। তবে শুধু গল্প লিখে চললেই হয় না, কিংবদন্তিরা জানে কোথায় থামতে হয়, যেমনটা জেনেছেন বিরাট কোহলি। তাই তো গেল বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, যেটা ছিল তার প্রিয় ফরম্যাট। কিন্তু কেন এটা করলেন? অনেক কানাঘুষা শোনা যায়। কেউ কেউ বলেন সেবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি বেশ বাজেভাবে এক্সপোজ হয়ে গিয়েছিলেন। বন্ধু রোহিত শর্মাকে প্রেসার দিয়ে টেস্ট দল থেকে ছাঁটাইয়ের প্রসেস শুরু হয়ে গিয়েছিল। এরপর হয়তো কোহলিরই পালা ছিল। চলে যাও কথাটা শোনার আগে নিজে থেকে সরে যাওয়াটাই বেশি সম্মানের মনে হয়েছে। কেউ কেউ আবার আরেকটু সহজভাবে ভাবতে পছন্দ করেন। প্রায় 5 বছরের একটা ব্যাট প্যাচ কোহলির ওপর ভর করেছিল ভূতের মতো। এভারেজ ড্রপ করছিল, সেঞ্চুরিও আসছিল না। কোহলি জানতেন 2027 বিশ্বকাপটা যদি খেলতে হয়, তাহলে লাল বলের ক্রিকেট তার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব না। টেস্ট ছাড়ার পর কেবল ওয়ানডেটাই খেলছেন। শেষ 9 ম্যাচে 616 রান, 3টে করে সেঞ্চুরি আর 50 আছে এর মধ্যে। তবে তার এই আগুনে ফর্মে সবচেয়ে বেশি লাভ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ওর এই স্বাধীনভাবে ব্যাট করতে পারার মানসিকতা তৈরি করতে টেস্ট ছাড়াটা জরুরি ছিল। রবিচন্দ্র আশ্বিন অন্তত তাই মনে করেন। ভারতের সাবেক ক্রিকেটার বলছেন 2024 আর 2026 সালের কোহলির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন তার মাথা আর ব্যাট স্থির থাকতো, ব্যাট চালাতো খুবই আন্ডার কন্ট্রোলড ওয়েতে, ফুটওয়ার্ক একদম গ্রামার মেনে, ব্যালেন্সড অ্যান্ড ক্যালকুলেটিভ। কিন্তু এখন কোহলি টেস্ট খেলেন না, 2 হাত স্বাধীনভাবে ছুটতে পারেন কোনো কিছুর তোয়াক্কা ছাড়াই। সমানে অ্যাগ্রেসিভ শট খেলছেন একদম স্বাধীনভাবে।
কিন্তু টেস্ট ক্রিকেট ছাড়ার পর কোহলির ব্যাটিং স্টান্সে যে পরিবর্তনটা এসেছে সেটা নিয়েই আসুইন আলোচনা করেছেন আলাদাভাবে। তিনি বলছেন কেবল মানসিকতা না, টেকনিকেও কোহলি পাল্টে ফেলেছেন নিজেকে। যখন টেস্ট খেলতেন তখন ব্যাট ওপরে ধরে থাকতেন, একটু বাড়তি সতর্ক থাকতে হতো, কারণ টেস্ট ক্রিকেটে টপ অর্ডারের একটা উইকেট মহামূল্যবান। কিন্তু এখন আর এতটা সতর্ক থাকার দরকার হয় না। উইকেট বাঁচানোর চেয়ে রান তোলা বেশি প্রয়োজন। ব্যাট আর নিজের বডি পজিশন আগের চেয়ে অনেক বেশি মুভ করেন, নিজের জন্য মোমেন্টাম তৈরি করেন, আর সেটা পারছেন বলেই কোহলি ইজ স্পার্কিং। হিমশীতল রানের স্রোতের জায়গায় এখন কোহলি হয়ে উঠেছেন আগুনের ফুলকি, যে জ্বলতে জানে, জ্বালাতে জানে। আর 2027 বিশ্বকাপে এমন এক ব্যাটারকেই টপ অর্ডারে নিয়ে নামবে টিম ইন্ডিয়া। খালিদ জামিল, 71। মাথার উপর বড় চাপ, সমীকরণের মারপ্যাচ আর র্যাঙ্কিংয়ে ওপরের দল। আসরে সেরা দুই তৃতীয় দলের একটি হতে সমীকরণ মেলানোর লক্ষ্য লাল সবুজের, আর তাতেই টিকে থাকবে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে ভিয়েতনাম চ্যালেঞ্জ। থাইল্যান্ডের নন্তপুরি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তাজিন খন্দকারের রিপোর্ট। মনে আছে সাগরিকার সেই গোলটার কথা? এশিয়ান কাপের মঞ্চে লাল সবুজের প্রথম সেই পারফেক্ট ফিনিশ। বল যখন জালে জড়ালো মুহূর্তেই যেন ইতিহাস লেখা হয়ে গেল। কিন্তু ফুটবলের বিধিলিপি বড় অদ্ভুত। হিস্ট্রি গড়ার সেই মিষ্টি স্বাদ নিমিষেই পানসে হয়ে যায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে 3-2 ব্যবধানের হারে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। হারের ক্ষত পাওয়া সেই ম্যাচের 2 গোলেই যে এখন লাল সবুজের জন্য আশীর্বাদ। ওই যে মন্দের ভালো যাকে বলে। লাল সবুজের সামনে যে এখন কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশন ইম্পসিবল। চলুন একটু চোখ রাখা যাক পয়েন্ট টেবিলে। এই ম্যাচটা যে এখন শুধু একটা ম্যাচ না, এটা যেন এক জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। 3 গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 2-এ ওঠার এই লড়াইয়ে বাংলাদেশ এখন দাঁড়িয়ে এক কঠিন চ্যালেঞ্জের সামনে, যেখানে উজবেকিস্তান -8, চাইনিজ তাইপের পয়েন্ট -7, আর গোল পার্থক্যে ঢের এগিয়ে মারিয়া সাগরিকাদের দল -3-এ। অর্থাৎ ভিয়েতনামের বিপক্ষে একটা জয় যে বদলে দিতে পারে সব ক্যালকুলেশন। থাইল্যান্ড ও চায়নার বিপক্ষে হারলেও বাংলার মেয়েরা লড়েছে বুক চিতিয়ে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু লড়াই করলেই যে আর হয় না, কাজের কাজটা করতে হয় বল জালে জড়িয়ে। চায়নার বিপক্ষে সুযোগ নষ্টের মহড়া ভুলে ভিয়েতনামের রক্ষণ ভাঙতে চাই একটা ক্লিনিক্যাল ফিনিশিং। তবে টিম ম্যানেজমেন্টের কণ্ঠে চাপের চেয়ে বেশি সুরক্ষার সুর। কিভাবে ম্যাচ খেলবে আমাদের সেইভাবে আমরা প্রস্তুতি আজকে নিয়েছি এবং প্লেয়ারকে বোঝাতে সক্ষম হয়েছি যে আগামী ম্যাচটা তাদের সেরাটা দেওয়ার জন্য সবাই চেষ্টা করবে, তাদের সেরাটা দেওয়ার জন্য। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার, এই উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। সেই জন্য প্লেয়াররা উদ্বুদ্ধ যে তারা আগামীকাল ম্যাচটা উইন করবে ইনশাআল্লাহ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আর সেই সাহসের মূর্ত প্রতীক হয়ে উঠেছেন সাগরিকা। থাইল্যান্ডের জাল দুবার কাঁপানো এই ফরওয়ার্ডই এখন বাংলাদেশের প্রধান ট্রাম্প কার্ড। চায়নার বিপক্ষে সুযোগ নষ্টের যে মহড়া ছিল তা ভুলে যেতে মরিয়া সৌরভী আকন্দ প্রীতিরা। বাড়তি দায়িত্ব থাকবে নিয়মিত অধিনায়ক আফ্রিদা খন্দকারের ওপরও। নজর থাকবে স্বপ্না রানীর দিকেও। ভালো একটা ট্রেনিং সেশন করছি, কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। টিমের সবাই সুস্থ আছে, একটা ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে, তো ওই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। গাণিতিক সমীকরণ আর মাঠের পারফরমেন্সের এই অসম লড়াইয়ে বাংলাদেশ কি পারবে অসাধ্য সাধন করতে? কষ্ট করলেই যে কেষ্ট মেলে, তাই নন্থাবুরির মাঠে ভিয়েতনামের বিপক্ষে জিতলেই সেরা 2 তৃতীয় দল হিসেবে পরের ধাপে যাওয়ার সুযোগ মিলবে লাল সবুজের। তাজিন খন্দকার, 71। অনূর্ধ্ব-20 সাফ ফুটবলারদের দেওয়া হয়েছে বিশেষ সংবর্ধনা। ক্রীড়া দিবসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রত্যেক ফুটবলারের হাতে তুলে দিয়েছেন 1 লাখ টাকা করে, সাথে ক্রেস্ট ও ক্রীড়া কার্ড। এদিকে দলের ক্যাপ্টেন মিধু আবদার করেছেন চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শেখ আশিকের রিপোর্ট। একেবারে ভিন্ন পরিবেশে রোনান, ডেকলান আর ইব্রাহিম নওয়াজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ওরা চলে এসেছে সাফ জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে। রাস্তায় ভক্তদের ছবির আবদারও মিটিয়েছেন হাসি মুখে, যেন সাদাসিধে 3 সুপারস্টার। জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান, ফুটবল, ক্রিকেট সহ সব সেক্টরের ক্রীড়াবিদ ও সংগঠকরা থাকলেও সাফ জয়ীরাই সব আলো কেড়ে নিয়েছেন। গরম গরম চ্যাম্পিয়ন বলে কথা,
আর একটু ভেঙে বললে টুইন সুলিভানি অনুষ্ঠানকে করেছেন স্পেশাল। সাফ জয়ীদের প্রত্যেককে দেয়া হয়েছে 1 লাখ টাকা করে পুরস্কার, সাথে ক্রীড়া কার্ড আর প্লেয়ারদের নাম ও ছবি সহ ক্রেস্ট। এমন আয়োজন দেখে দারুণ খুশি জোনান সুলিভান। And I just wanted to thank all of them. Thank you guys for showing up. And let's go Bangladesh! রাষ্ট্রের কাছ থেকে এমন পুরস্কার পেয়ে উৎফুল্ল ফুটবলাররাও। ক্যাপ্টেন মিঠু মাইক্রোফোন সামনে পেয়েই জানালেন আবদার, চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে পুরো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। অধিনায়কের আবদার শুনে সাথে সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা বলেছেন বাফুফের সভাপতি দাভিদ আওয়ালের সাথে। চ্যাম্পিয়নদের আবদার মেটানোর ব্যবস্থাও হচ্ছে। আমি আমাদের সভাপতির সাথে কথা বলেছি, আমাদের ফুটবল ফেডারেশনে দাভিদ আওয়াল, আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়ন হিসেবে সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। সাফ জয়ী এই দলটাকে নিয়ে বাফুফের পরিকল্পনা আছে অনেক। সামনেই অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই। ফেডারেশন কর্তারা চেষ্টায় আছে কোয়ালিফিকেশন রাউন্ডটা বাংলাদেশে আয়োজন করতে। সাথে চেষ্টা চলছে ওই দলে আরো কজন ট্যালেন্টেড প্রবাসী ফুটবলার ইনক্লুড করার। শেখ আশিক, 71, ঢাকা। থাইল্যান্ডের বড় অঘটনের শিকার বাংলাদেশ। ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাইয়ে উজবেকিস্তানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আমিরুল আশরাফুলরা। এয়ারফোর্স হকি মাঠে পুরো ম্যাচে ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে 7 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে উজবেকিস্তান। পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখে উজবেকরা। চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল। একাধিক কর্নার পেয়েও গোল করতে ব্যর্থ হন আশরাফুলরা। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপে 3 থেকে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো উজবেকিস্তান। আর তাতেই সেরা 4 থেকে এশিয়ান কাপ খেলার সুযোগ হারালো বাংলাদেশ। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।